হাজারো বাঁচাও বলে চিৎকার করলে এই পৃথিবীর কোনো মানুষ নেই যে আমার হাত থেকে তোমাকে বাঁচাতে পারে। তোমাদের ছদ্মবেশীদের গুপ্ত আড্ডাটা কোথায় আছে? না, আমি মরে গেলেও কিছুতেই বলবো না। বলবে ছদ্মবেশীর গুপ্ত আড্ডা কোথায় রয়েছে? বলবে যদি না বলো এই শাবক দিয়ে তোমার পিঠে চামড়া গুলো আমি তুলে বলো। আমায় ছেড়ে দাও, আমায় দয়া করে ছেড়ে দাও। মনে করো না আমি তোমার মেয়ের মতো। কে বললে? কি বললে? আমি তোমার মেয়ের মতো। পৃথিবীর বুকে সবাই যদি মা হবে, বোন হবে, তাহলে আমার জীবন সঙ্গীটা হবে কে? বলো। তাহলে তুমি বলবে না তোমাদের ছদ্মবেশীদের গুপ্ত আড্ডাটা কোথায় আছে? কিছুতেই বলবো না। না, আমায় ছেড়ে দাও। এসো এসো সুন্দরী, তোমার রূপ যৌবন একেবারে পাগল করে তুলেছে। ছদ্মবেশী। ছদ্মবেশী এখানে কি চাই? বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেই ছুটে আসে ছদ্মবেশীর দল। যেসব নারী বাঁচাও বলে চিৎকার করে তাকে বাঁচা বাঁচা ছুটে আছে ছদ্মবেশী দল। কিন্তু নাও, এই চক্রের হাত থেকে আজ পর্যন্ত কোন নারী মুক্তি এখনো সময় আছে, এখান থেকে বেরিয়ে যা। রাশি না, তাহলে মৃত্যু তোর আমার হাতে। এসো দেখি কত পাবো না। আমার হাত থেকে কেউ বাঁচি না, তুমিও তোমাকে আমি বলতে পারো দেখি তোমার হাতে আগ্নেয় অস্ত্র আছে? এটা সাধারণ জিনিস নয়। শুট করে যদি আমি ঘোড়াটা মারি, পুট করে প্রাণ পাখিটা খাঁচা ছাড়া হয়ে যাবে। না 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 না, এবারে ভুল কাজ করো না, এবারে ভুল কাজ করো না। মানুষের মাত্র তো ভুল হয়ে যায়। আমি ভুল করেছি, আমি তোমার ক্ষমা চেয়ে দিচ্ছি। জীবনে এমন কোনো ভুল কাজ আর কোনো দিন করবো না। ক্ষমা বলতে পারো, বলতে পারো চক্রবাণী, আজ থেকে 20 বছর আগে রাতের অন্ধকারে তোমার কোল থেকে কেউ হারিয়ে গেছে। কি বললে? কি বললে? কি বললে?
20 বছর আগে রাতের অন্ধকারে, হ্যাঁ মনে পড়েছি, 20 বছর আগে রাতের অন্ধকারে আমার কোল থেকে আমার একমাত্র মেয়ে মাধুরী চুরি হয়ে গেছে। তুই কি তোর কন্যাকে ফিরে পেতে চাস? সে কি বেঁচে আছে? হ্যাঁ, সে বেঁচে আছে। যদি বেঁচে আছি দাও, দাও যদি দাও, আমার একমাত্র মেয়েকে আমার কোলে ফিরে দাও। আমার মেয়ের হাত ধরে আমি দূরে, অনেক দূরে পালিয়ে যাব। তবে তার আগে ভগবানের নামে শপথ করতে হবে, যতদিন পর্যন্ত তুই তোর কন্যাকে ফিরে না পাস, কোন নারী অঙ্গ স্পর্শ হতে পারবি না। আমি কথা দিলাম, যতদিন আমার মেয়ের খোঁজ না পাচ্ছি, ততদিন কোন সুন্দরী নারীর অঙ্গ স্পর্শ আমি কোনো দিনের জন্য করব না। তাহলে তুই আমার গুপ্ত আড্ডায় অপেক্ষা করবি, যা আমি তোকে শোনাবো আজ থেকেই 20 বছর আগের কাহিনী। বেশ, আমি অপেক্ষা করব তোমাদের সেই গুপ্ত আড্ডায়। আর তুমি শোনাবে কি করে রাতের অন্ধকারে আমার একমাত্র মেয়ে চুরি হয়ে গেছে, সেইটা শোনার জন্য তোমাদের গুপ্ত আড্ডায় আমি অপেক্ষা করব। তাই যাও। আচ্ছা দাদা, সত্যই কি চক্রবাণীর কন্যা রাতের অন্ধকারে হারিয়ে গেছে? হ্যাঁ বোন, সত্যই চক্রবাণীর কন্যা রাতের অন্ধকারে আমরা চুরি করেছি। সে কি এখনো বেঁচে রয়েছে? সে এখনো বেঁচে আছে বোন, সে এখন ঠিক তোমার মতন হয়েছে। তুমিও কি শুনতে চাও বোন ওই মেয়ের ঘটনা? হ্যাঁ দাদা, হ্যাঁ, আমিও শুনতে চাই সেই 20 বছরের আগেরকার ঘটনা। তাহলে আমার সঙ্গে চলো বোন, আমার সঙ্গে চলো আমার গুপ্ত আড্ডায়। তুমিও শুনবেই, আজ থেকে শুরু হবে 20 বছর আগের কাহিনী। স্বামী হত্যার প্রবেশ। মন্ত্রীমশাই, এই যে মন্ত্রীমশাই, বলতে পারেন মন্ত্রীমশাই, এ আমরা কোথায় এলাম? আমরা এলাম গভীর জঙ্গল। আমরা গভীর জঙ্গলে প্রবেশ করলাম। জানেন অমর্ত্যবধানে আমার পিতার আত্মার শান্তির জন্য ছোট্ট একটা হরিণ শাবকের প্রয়োজন, তাই জঙ্গলে এসে আমি একটা শিকার করতে পারলাম না। শিকার করা তো দুঃখের কথা বাবা, শিকার করা তো দূরের কথা, এই গভীর জঙ্গলে না হরিণের শিশু দেখতেই পাচ্ছি না। বলতে পারেন অদূরে কি দেখা যাচ্ছে? অদূরে একটা জলাশয়। জলাশয়? আচ্ছা, জলাশয় দিকে আমরা এগিয়ে যাবো। তারপরে হয়তো একটা হরিণ শিশু জলপান করতে আসবে, আর সেই সুযোগে আমি একটা শিকার করে নেব। ঠিক বলেছো, ঠিক বলেছো। ওই যে জলাশয় দেখা যাচ্ছে, আমার মনে হয় ওই জলাশয়ের দিকে অনেক হরিণ শাবক জলপান করতে আসবে, সেই সুযোগে আমরা দুজন একটা হরিণ। চলুন, এই মুহূর্তে আমরা ওই জলাশয় দিকে এগিয়ে চলো। মন্ত্রী মশাই, দেখতে পাচ্ছেন আকাশে কেবল মেঘ। আমার মনে হয় এখনই গোসল ধারা বৃষ্টি হতে পারে, তাই চলুন এই মুহূর্তেই জল ঝড় আসবার আগেই আমরা এই মুহূর্তেই পালিয়ে যাই। আমরা পালিয়ে যাই। চলো এই মুহূর্তে ঝড় বৃষ্টি আসার আগে আমাদের এই মুহূর্তে শিবিরে পৌঁছে দিতে হবে। হ্যাঁ, তুমি কি ভেবেছ তবে শিকার করে তোমার জায়গায় তুমি ফিরে যাবে? না,
তোমাকে নিয়ে এসেছি ছলে বলে কিংবা কৌশলে এই গভীর জঙ্গলের মধ্যে চিরদিনের মতো শেষ করো। আকাশে মাত্র মেঘ জমিয়েছি, ঝড় উঠতে অনেক অনেক বাকি আছে। আজকে কত সুন্দর বাগানে ফুল ফুটে রয়েছে, আর ভ্রমণা গুনগুন করে গান গাইছি, আর কোকিলা আমায় দেখি বলছি হরি বনির কোকিল কেন ডাকা ডাকি, আমায় দেখি করিস কেন এতই জ্বালাতন, ওরে বনির কোকিল। আমি পালিয়ে যাব, এই ঝড়ের গতিবেগ কেউ রোধ করতে পারবে না, আমি এখান থেকে পালিয়ে দেখি আমি জল ঝড়ের মাঝখানে আমার ছাতিটা কেন চলে যাচ্ছে, পিপাসা পিপাসায় আমার গলাটা শুকিয়ে আসছে, ওগো কে আছো গভীর জঙ্গলে, আমায় একটু জল দিয়ে আমার জীবন রক্ষা করো, আর আমি পথ চলতে পারছি না। তাই তো এই গভীর জঙ্গলে কে জল জল বলে চিৎকার করছি, না 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 এই জঙ্গলটা আমি একটু এগিয়ে যাই, দেখি কে জল জল বলে চিৎকার করছি। একই প্রতি আপনি জল খাবেন? হ্যাঁ আমি জল খাবো, আমি জল এনেছি। জল খেয়ে আমি খুব তৃপ্তি পেলাম। কে তুমি নারী? অসময় তুমি আমায় জল দিয়ে জীবন রক্ষা করলে। আমি আমি এক ঋষি কন্যা, নাম আমার ভবানী। কিন্তু আপনার পরিচয়? আমার পরিচয় আমি রতনগড়ের যুবরাজ, নাম মোর সুরঞ্জন রায়। রতনগড়ের যুবরাজ? কিন্তু এই গভীর জঙ্গলে কিসের জন্য এসেছেন যুবরাজ? আমার পিতা আত্মার শান্তির জন্য ছোট্ট একটা হরিণ শিশুর প্রয়োজন, তাই আমি শিকার করতে এসেছিলাম। কিন্তু শিকার পেয়েছেন? এই না ভবানী না, আমি শিকার পাইনি। শিকার না পেয়ে এই গভীর জঙ্গলে আমি কাতর হয়ে পড়েছিলাম। তাহলে আমি এখন আসি যুবরাজ। দাঁড়াও, অসময় তুমি আমার জল দিয়ে জীবন রক্ষা করলে, তার কোনো প্রতিদান নেবে না? প্রতিদান? যুবরাজ আমি সামান্য ঋষি কন্যা, আর আপনি রতনগড়ের যুবরাজ, আপনি আমায় কি প্রতিদান দেবেন? কে বলে সামান্য? যে নারী
নিজের জীবনকে বাজি রেখে অপরের জীবনকে বাঁচাতে ছুটে আসে, সে সামান্য নয়, সে অসামান্য নারী। হ্যাঁ ভবানী, হ্যাঁ, তুমি আমায় অসময় জল দিয়ে আমার জীবন রক্ষা করলে, তাই তোমাকে আমি প্রতিদান দিতে চাই। যুবরাজ, দেখো আপনি ভবানী, আমায় কি প্রতিদান দেবেন? দেব ভবানী, আমি তোমায় প্রতিদান দেব। আমার এই গলার বহুমূল্য কণ্ঠ হার তোমার গলায় পরিয়ে দিয়ে তোমাকে বিয়ে করে নিয়ে যাব আমার রতনগড়ে রাজপ্রাসাদে। না যুবরাজ, তা হয় না। আমি সামান্য ঋষি কন্যা, আর আপনি রতনপুরে যুবরাজ। তোমার সঙ্গে আমার সঙ্গে অনেক ব্যবধান, এই হয় না। তাহলে তোমায় ভগবানের নামে শপথ করে বলতে হবে, আমায় কি তুমি কোনোদিন ভুলে যাবে? না, যাবে না। তুমি বলো যুবরাজ। আমি বুঝতে পেরেছি ভবানী, তুমি সেই দুষ্মন্ত শকুন্তলার কথা মনে করেছো। দেখো ভবানী, আমি দুষ্মন্ত নই, আর তুমি শকুন্তলা নয়। হ্যাঁ ভবানী, হ্যাঁ, আমি ভগবানের কাছে শপথ করে বলছি ভবানী, জীবনে মরণে আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না, কোনোদিন আমি ভুলে যাব না। হ্যাঁ ভবানী, হ্যাঁ, এই আমার গলার বহুমূল্য কণ্ঠ আর তোমার গলায় পরিয়ে দিয়ে তোমাকে আমি বাগদত্তা স্ত্রী রূপে গ্রহণ করলাম। যুবরাজ, আমি মন্দিরে যাওয়ার জন্য এই মালা গেঁথেছিলাম, এই মালা আমি তোমাকে দিলাম। চলো ভবানী, গভীর জঙ্গলে শিকার করতে এসে তোমাকে আমি বিয়ে করলাম। জানতে পারলো না আমার রতনগড়ের 70 কোটি প্রজাগণে, জানতে পারলো না আমার ছোট ভাই। কিন্তু চলো ভবানী, আজকে তোমাকে নিয়ে যাব আমার রতনগড়ের রাজপ্রাসাদে। হ্যাঁ ভবানী, ওই নদী পাহাড় ঘিরে আজ থেকে তোমারি গোলাপ, নদী পাহাড় ঘিরে আজ থেকে তোমারি গোলাপ। বুগি ভালোবাসা ভালোবেসি তোমায় দিলাম, বুগি ভালোবাসা ভালো
জাগি আমি ছিছি আস্তা কি পিছি এই প্রেম হয়েছি যে ধন্য জাগি আমি ছিছি আস্তা কি পিছি এই প্রেম হয়েছি যে ধন্য চলো ভবানী চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। এখনই তোমাকে নিয়ে যাব আমার সেই রতনগড়ের রাজপ্রাসাদ। মন্ত্রী মশাই, আমি এখানে। মন্ত্রী মশাই, আমি এখানে, চলে আসুন। মন্ত্রী এই যে বাবা, আকাশের মধ্যে দারুণ ঝড় বৃষ্টি, পথ ঘাট কিছু দেখা যায় না, তাই দুজন দুদিকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। দুজনে দেখা হয়েছে, আর দেরি নয়, দেরি হয়ে গেলে তোমার ছোট ভাই আমাদের কথা অনেক চিন্তা করবে। চলো এই মুহূর্তে আমরা প্রাসাদে ফিরে যাই। মন্ত্রী মশাই, এই মুহূর্তে আমরা প্রাসাদে ফিরে যাই। এসো ভবানী, এসো। এই গভীর জঙ্গলে এই মেয়েটার সঙ্গে কি করে তোমার পরিচয়টা? না, এমন কিছু নয়। মানে গভীর জঙ্গলে আমি প্রবেশ করলাম, তারপর ঝড় বৃষ্টি, সেই ঝড় বৃষ্টির মধ্যে আমি পিপাসায় কাতর হয়েছিলাম, তাই ভবানী আমাকে জল দিয়েই আমার জীবন রক্ষা করেছি। অতি উত্তম কাজ করেছে, অসময় জল দিয়ে তোমার জীবন বাঁচিয়েছে, অনেক ভালো কাজ করেছে। যে জল দিয়ে তোমার জীবনটা বাঁচিয়েছে তাকে কি প্রতিদানটা দিয়েছি? প্রতিদান দিয়েছি মন্ত্রী মশাই, আমার বহুমূল্যের কণ্ঠহার ভবানীর গলায় পরিয়ে দিয়ে ওকে আমি পালতক্তা স্ত্রীর রূপে গ্রহণ করেছি। ও ভালো, আরো ভালো, যে জল দিয়ে জীবন বাঁচিয়েছে, বহুমূল্যের কণ্ঠহার ওর গলায় পরিয়ে দিয়ে যোগ্য রানীর মর্যাদা দিয়েছ। তারা কি বলতে চাও বাবা? এখন বলতে চাই, ভবানীকে নিয়ে যাব আমার সেই রতনগড়ের রাজপ্রাসাদে। মন্ত্রী মশাই, নিয়ে যাওয়া চলবে না। নিয়ে যাওয়া চলবে না? এর কারণ কি? তুমি যে বিয়ে করলে তোমার ছোট ভাই জানতে পেরেছে না, তাহলে রাজ্যের প্রজারা কেউ জানতে পেরেছে না, আলোকমালায় সুসজ্জিত হয়েছে রতনগড়ের রাজপ্রাসাদ। না মন্ত্রী মশাই, কিছুই হয় না। একটা উপায় আছে। কি উপায় রয়েছে? এই নারীকে 1 বছর কাল অপেক্ষা করতে বলো। 1 বছর? 1 বছর,
এক বছর পরে তুমি আমি দুজনে এসে এই নারীকে নিয়ে যাব যোগ্য রানীর মর্যাদা। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনার কথা আমি অমান্য করব না। আপনি এগিয়ে যান, আমি ভবানীর কাছ থেকে বিদায় নিয়ে আপনার পশ্চাতে যাচ্ছি। এক বছরের মতো চলে যাবে, এক বছরের মতো শেষ দেখাটা করে না। আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি, তুমি এলে আমরা চলে যাবো সোজা রতনগড়ের রাজপ্রাসাদে। যুবরাজ, এক বছর পর পেয়েছে আমায় দেবী যোগ্য রানীর মর্যাদা। কি করে হয় যুবরাজ? যুবরাজ, এক বছর তুমি বলো যুবরাজ, আমায় কোনোদিন তুমি ভুলে যাবি না তো? দেখো তুমি ভবানী, আমায় ভুলে যাবি না? আমি আগে তোমার কাছে আমি শপথ করে বলেছিলাম, জীবনে মরণেই আমি কোনোদিন তোমাকে ভুলে যাব না। যুবরাজ, দেখো ভবানী, এক বছর দেখতে দেখতে কেটে যাবে, তারপর তোমাকে নিয়ে যাব আমার রাজ্যে, দেব যোগ্য রানীর মর্যাদা। দুঃখ করো না ভবানী, এই দুঃখ করো না। চলো ভবানী, আজকে রাতটা তোমার কক্ষে থাকবো, কল্ল প্রভাতেই আমি আমার নিজ রাজ্যেই চলে যাব। তাই চলে যুবরাজ, তাই চলে। তাই তো আজকে সপ্তমী অতিবাহিত হয়ে অষ্টম দিবস অতিবাহিত হতে চললো। দাদা অমর্ত্য প্রধান শিকার করতে গেছে, কিন্তু এখনো ফিরে এলো না। ওগো ঠাকুর, তুমি আমার দাদার মঙ্গল করো। ঠাকুর, তুমি আমার দাদার মঙ্গল করো। নিরঞ্জন, আসুন আসুন অমর্ত্য প্রধান, আসুন গ্রহণ করুন। রথ স্নান প্রক্রান্ত, আমার কোনো বিশ্রামের প্রয়োজন আছে, আমি কিছুটা বিশ্রাম করি। অমর্ত্য প্রধান, আপনাকে একাকে দেখছি, আমার দাদাকে দেখছি না। তোমার দাদা? হ্যাঁ, কি বলো আমাকে সে দুঃখের কথা। তোমার দাদা আমি করে দুজনে গভীর জঙ্গলে শিকার করতে গিয়েছিলাম। তারপর আকাশের মধ্যে মেঘ জমেছে, কড়কড় বজ্র পড়ছে। তারপর বাবা আমি যেন বলতে পারছি না, আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। বাবা জল গড়িয়ে পড়ছে মানে তোমার দাদাকে গভীর জঙ্গলে আমি হারিয়ে ফেলেছি। না, এ কখনো হতে পারে না, কিছুতেই হতে পারে না। আপনি আমার দাদা একই সঙ্গে গেলেন শিকার করতেই, আপনি ভালো ভালো ফিরে এলেন, অথচ আমার দাদা নেই। এ তো আমার বিশ্বাস হচ্ছে না। তাহলে তোমার কি মনে হয়? আমার তো মনে হয় আপনি আমার দাদাকে গভীর জঙ্গলে নিয়ে গিয়েছিলেন, ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে গুপ্ত হত্যা করেছেন। তুমি আজ আমাকে এত বড় কথা বলতে বললে, যাদেরকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমি কি করতে পারি? এই কথা শুনে আপনার মনে বড় ব্যথা হলো, তাই? ব্যথা হবো না, সে যাই হোক, পথশ্রানে বড় ক্লান্ত আছি, আমি কিছুক্ষণের জন্য বিশ্রামাগারে যাবেন যখন, যখন আমার দাদা এই প্রাসাদে ফিরে আসবে। ওটা তোমার কি আদেশ? এটা আমার আদেশ। তোমার আদেশ যদি না মানি, আপনি ভুলে গেছেন দাদার বর্তমানে আমি এখন রাজ্যের রাজা, তাই আমার কথা না মানলেই আপনাকে আমি বন্দী করতে বাধ্য হব। বাবা জীবন, তোমার
তোর একটা কথা মনে রাখা উচিত, নিজের জীবনটা বাঁচাবার জন্য সব সময় একটা কি বললেন অমর্ত্যপ্রধান? কি বললেন? আপনি আমাকে অস্ত্র দেখাচ্ছেন, আমি বেশ স্পষ্ট বুঝতে পেরেছি সত্যই আমার আমাকেই ওই গভীর জঙ্গলে নিয়ে গিয়েই গুপ্ত হত্যা করেছেন। আসুন অমর্ত্যপ্রধান, যেমনি করে আমাদেরকেই ওই গভীর জঙ্গলে নিয়ে গিয়েই গুপ্ত হত্যা করেছেন, আপনাকে আমি এই প্রাসাদেই নিজ হাতেই হত্যা করেছি। অপদার্থ দাদা, হ্যাঁ রে ভাই, মন্ত্রী মশাই পিতৃতুল্য রয়েছে, তার সঙ্গে যুদ্ধ করতেই তোর বিবেকে বাঁধলো না। দাদা তুমি ফিরে এসেছো? হ্যাঁ ভাই, আমি ফিরে এসেছি। দেখো দেখো বাবা, দেখো দেখো তোমার ছোট ভাইয়ের কাণ্ডটা দেখো। কথায় কথায় আমাকে হত্যা করবার জন্য অস্ত্রটা বারণ করেছে। হ্যাঁ ভাই, দাদা আমি বড় ভুল করেছি, আমায় তুমি ক্ষমা কর দাদা। ওরে ভাই নিরঞ্জন, তুই আমার কাছে ভুল করিসনি ভাই, মন্ত্রী মশাইয়ের কাছে ভুল করেছিস, তার কাছে ক্ষমাটা চেয়ে নি। অমর্ত্যপ্রধান, আপনার সঙ্গে যুদ্ধ করেই আমি বড় অন্যায় করেছি, তাই আপনি আমায় ক্ষমা করবেন। যাদেরকে ছোটবেলা থেকে মানুষের মতো মানুষ করেছি তাদের কথায় তো আমি রাগ করতে পারি না। আরে আরে বাবা, আরে আগে ক্ষমা আমি করে দিয়েছি। শোনো বাবা, প্রথম সাথে বলো ক্লান্ত, আমি এখন বিশ্রামে যাচ্ছি। হ্যাঁ, যদি কোনো প্রয়োজন হয়ে থাকে আমার ডেকে পাঠাবে, যথা সময় তোমার কাছে আমি ঠিক আছে, আপনি জানি হ্যাঁ প্রয়োজন হলে ডেকে পাঠাবো। বেশ, আমি যাচ্ছি। এবার গিয়ে আপনি ফিরে এলে কেন, কিছু বলবে? তেমন কিছু না, একটা কথা বলবার জন্য চলে এলাম। কি কথা বলবার জন্য? তেমন কিছু নয়, মানে তোমার ছোট ভাই। আমার ছোট ভাই? হ্যাঁ, তোমার ছোট ভাইকে কি করেছে? না না, কিছু করেনি, একটু সাবধান করে দিও, কারণ তোমার ছোট ভাই কথায় কথায় সসম্য নামের একটি লোককে অসম্মান করে। আমি বলে ওকে ক্ষমা করলাম, অন্য কেউ হলে ক্ষমাটা নাও করতে পারতা। ছোট বাবু, পরে তোমার সঙ্গে এইখানে হয়তো দাদা বলো ভাই। তুমি ফিরে এসেছো? হ্যাঁ ভাই, আমি শিকার থেকে এবার ফিরে তোমার এসেছি। দায়িত্ব তুমি গ্রহণ করো দাদা। কেন রে ভাই, এই 7 দিনের মধ্যে একেবারে হাঁপিয়ে পড়েছিস? হাঁপিয়ে পড়বো না, কে বলছে অন্ন নেই অন্ন দাও, কে বলছে আমার ঘর ভেঙে গেছে ঘর তৈরি করে দাও। আমি 7 দিনের মধ্যে পাগল হয়ে গেছি। ওরে নিরঞ্জন, আমার রাজ্যে অনেক গরিব প্রজা রয়েছে, কেউ বস্ত্র চাইবে, কেউ অন্ন চাইবে, তা বলে তো আমাদের হাঁপিয়ে পড়া যায় না রে দাদা হাঁপিয়ে পড়া যায় না। দেখ ভাই, আমি পথে আসবার সময় শুনলাম তুই যেভাবে রাজ্য পরিচালনা করেছিস সবাই খুশি হয়েছে। দাদা। বল ভাই নিরঞ্জন, তুই আমার কাছে এমন কি পুরস্কার নিতে চাস? পুরস্কার? হ্যাঁ ভাই। দাদা তুমি আমায় পুরস্কার দিবি? হ্যাঁ ভাই, পুরস্কার দেবো। না দাদা, আমার চাই না কোনো পুরস্কার। ছোটবেলায় মাকে হারিয়েছি, ছোটবেলায় পিতাকে হারিয়েছি, তোমার কাছ থেকে পেয়েছি পিতা মাতার আদর্শেও যত্ন ভালোবাসা। আমি এইটুকু চাই দাদা, জীবনে কোনোদিন আমায় ভুল বুঝে কাঁটা ভেবে দূরে সরিয়ে দেবে, এইটুকু আমি চাই দাদা। ওরে নিরঞ্জন,
একই বৃন্তে ফোটা দুটি ফুল, সুরঞ্জন আর নিরঞ্জন। দেখ ভাই, আমি যতদিন থাকবো আপ্রাণ চেষ্টা করব আমার কাছ থেকে একটা ফুল যেন কোনোদিন বিন্দুচ্যুত না হয়ে। এই তোমার রামচন্দ্রের মতন দাদা, তুমি রামচন্দ্রের মতন বসে আমায় আদেশ করবে, আর আমি অনুজের অক্ষরের মতন তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করে যাব। ভাই নিরঞ্জন, পথশ্রমে বড় ক্লান্ত হয়েছি ভাই। হ্যাঁ দাদা, তুমি যাও, কিছু বিশ্রামের আয়োজন করে দাও। বেশ, আমি তাই যাচ্ছি দাদা। কি রে ভাই, দাঁড়িয়ে থাকলে কেন? না মানে একটি কথা বলবার জন্য আমি দাঁড়িয়ে গেলাম। কি কথা বলবি? কথাটা ওই অমর্ত্য প্রধানকে নিয়ে। কি করেছে? দাদা, ওকে তুমি বিশ্বাস করো না। ওই শয়তানটা একটা চক্রান্তের জাল সৃষ্টি করে, সেই জালের মধ্যেই তোমাকে আমাকে জড়িয়ে গ্রাস করতে চাই এই রতনগড় রাজ্য রাজ সিংহাসন। কিন্তু আমি চাই না দাদা, আমি চাই নেই। তুমি যদি কোনদিন ঝড়ের বেগে হারিয়ে যাও, আমি পাখি হয়ে অনুসন্ধান করব। তুমি যদি কোনদিন বন্যার সাথে ভেসে যাও, আমি ভেলা হয়ে বক্ষে ধারণ করব। তবুও তোমার সুখেই আমার স্বর্গ সুখ দাদা, স্বর্গ সুখ। আমার ছোট্ট ভাই নিরঞ্জন যাওয়ার সময় একটা ইঙ্গিত করে গেল। আমাদের মহামন্ত্রী চক্রপাণি সে নাকি আমার দু ভাইয়ের জন্য একটা চক্রান্তের জাল সৃষ্টি করেছে। তা কি হতে পারে যে মন্ত্রী মশাই আমাদের দুই ভাইকে ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, সে কি পারে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল সৃষ্টি করতে? তাও যদি হয়ে থাকে, আমি রাজা সুরঞ্জন রায় এই চক্রপাণি যদি চক্রান্তের জাল সৃষ্টি করে এমন শয়তানকে শাস্তি দেব, তা দেখেই আমার রাজ্যের হাজার হাজার প্রজা গরিব সবাই আতঙ্কে শিওরে উঠবে, আতঙ্কে শিওরে উঠবে।